আজ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজশাহীতে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন আনুষ্ঠানিকতা আছে। তবে সবচাইতে গুরুত্বপূর্ণ যে আনুষ্ঠানিকতা বলা যায় আজকের দিনে, সেটি হচ্ছে মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়ার এই অনুষ্ঠান। আমরা এখানে উপস্থিত হয়েছেন রাজশাহীর বীর মুক্তিযোদ্ধারা। রাজশাহী জেলা প্রশাসনের পক্ষ থেকে এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে তারা উপস্থিত হয়েছেন এবং তারা তাদের মতো করে বিষয়টিকে দেখছেন। আমরা মহান মুক্তিযুদ্ধের ঘটনাগুলোকে স্মরণ করার জন্য, মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতা যেগুলো আছে সেগুলো তো অন্যান্য জায়গায় হচ্ছে। আমরা এইখানে বেশ কিছু মুক্তিযোদ্ধাকে দেখতে পাচ্ছি। আমরা বীর মুক্তিযোদ্ধা এখানে রাজশাহী জেলা কমান্ডার এখানে উপস্থিত হয়েছেন নজরুল ইসলাম খোকা। আমরা একটু তার কাছ থেকে আজকের দিনে আমি একটু জানতে চাইবো আপনার কাছে যে আজকে স্বাধীনতার এত বছর পরেও আপনাদের কোনো অপ্রাপ্তি মনে হয় কিনা, বা আজকের দিনটাকে আপনারা কীভাবে স্মরণ করছেন? 1971 মহান স্বাধীনতা যুদ্ধে আমরা যে উদ্দেশ্য আদর্শ নিয়ে যুদ্ধ করেছিলাম সেটা বহুলাংশে রাজনৈতিক কারণে পূরণ হয়নি। আমরা চাই যে বর্তমান গণতান্ত্রিক সরকারের মাধ্যমে আমাদের যে বাংলাদেশের সুশলা শ্যামলা যে বাংলাদেশ আমরা স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্ন বাংলাদেশ যেন প্রতিষ্ঠিত হয়, এই আশাটাই করছি। পাশাপাশি আমাদের মুক্তিযোদ্ধাদের বিগত 15 বছর মুক্তিযোদ্ধাদের কল্যাণের জন্য কোনো কার্যক্রম হয়নি। ফ্যাসিস্ট সরকারের আমলে মুক্তিযোদ্ধারা কোনো সুযোগ সুবিধা পায়নি। আমরা এতদিন পর আবার দেখতে পাচ্ছি মৌলবাদী শক্তি প্রচণ্ডভাবে উত্থান হয়েছে। তারা জাতীয় সংসদে আমাদের যে জাতীয় সঙ্গীতকে অপমান করেছে, এটার জন্য আমরা তাদেরকে ধিক্ষার জানাই। এবং পাশাপাশি তারা যে হট্টগোল করে জাতীয় সংসদ থেকে হটে গেছে, এটার জন্য আমরা তাদেরকে ধিক্ষার জানাই। পাশাপাশি আমরা মুক্তিযোদ্ধার চেতনা বাস্তবায়ন করার জন্য এই গণতান্ত্রিক সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, যেন মুক্তিযোদ্ধাদের স্বপ্ন এবং তাদের শেষ জীবনে যেন পরিপূর্ণভাবে দেখতে পাই, সে আহ্বান জানিয়ে আমার কথা শেষ হয়েছে। আমরা একটা জিনিস দেখি যে বিগত সময়ে মুক্তিযোদ্ধার ভুয়া মুক্তিযোদ্ধা এরকম অনেক প্রসঙ্গ এসেছে। এইটার একটা স্থায়ী সমাধান আপনারা কিভাবে আনতে চান বা কিভাবে প্রত্যাশা করেন? আমাদের মুক্তিযোদ্ধা সংসদের যে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল আছে, তার মাধ্যমে আমাদের ভুয়া মুক্তিযোদ্ধা প্রায় 50 থেকে 60,000 আছে এখন পর্যন্ত। 1 লাখ আমরা সঠিকভাবে নির্ণয় করেছি 1,30,32,000 মুক্তিযোদ্ধা হবে, সেখানে 1,98,000 আছে। এটা পর্যায়ক্রমে চলছে, যাচাই বাছাই চলছে। এটার কার্যক্রম অচিরে শেষ হবে। এবং আমাদের যে মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্র কমান্ড কাউন্সিল নঈম জাহাঙ্গীর সাহেব, ওনার সদিচ্ছার এবং মুক্তিযোদ্ধা মন্ত্রী আজম যে দায়িত্ব নিয়েছেন, এবং আমাদের সাদেক খান খোকার ছেলে যে মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী হয়েছে, তার মাধ্যমে আমরা চাই যে সঠিক মুক্তিযোদ্ধা এইটা বাস্তবায়ন হোক। এবং অচিরেই আমার কার্যক্রম চলছে, চলমান কার্যক্রম। অচিরেই আমরা এগুলা করে আমরা পূর্ণাঙ্গ একটা তালিকা পাবো, এই আশা ব্যক্ত করছি। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা আরেকজন বীর মুক্তিযোদ্ধা এখানে পেয়েছি। দীর্ঘদিন ধরেই তিনি মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলেছেন, মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়েও আমাদের সাথে কথা বলেছেন এর আগে। আবুল কালাম আজাদ, আপনাকে ধন্যবাদ। আমরা একটু জানতে চাই যে এই যে বিগত সময়ে, বর্তমান সময়ে বিভিন্ন সময়ে মুক্তিযুদ্ধের ইতিহাস এক এক সময় এক একভাবে বর্ণনা করে অনেকেই। তো আগামী প্রজন্মের জন্য এটিকে একটি সত্যিকারের ইতিহাস আমরা কিভাবে পেতে পারি? আগামী প্রজন্মের জন্য আপনাদের চাওয়াটা কী হবে? আমরা দীর্ঘ সময় ব্রিটিশের আন্ডারে ছিলাম। আমাদের যখন পাকিস্তান আমরা লাভ করি, সে সময় দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে এই পাকিস্তান আমরা পেয়েছিলাম। একটা সাম্প্রদায়িক রাষ্ট্র হিসাবে আমাদের মাঝে হাজির হয়েছিল। তখনই আমাদের 1952 সালে আমাদের স্বাধীনতার ভাষার উপর সেই পাকিস্তানি সরকার যে আক্রমণাত্মক আগ্রাসন নিয়ে উর্দুকে রাষ্ট্রভাষা করার ঘোষণা দিয়েছিল, তারই প্রতিবাদে বাঙালি তমাল সন্তানেরা সেই সময় 1952 সালে রক্তের বিনিময়ে সেই মাতৃভাষাকে রক্ষা করে, যেটা বিশ্বের ইতিহাসে নিজের ভাষার জন্যে এভাবে জীবন দিতে কাউকে হয় না। তার ধারাবাহিকতায় দীর্ঘদিন যে লড়াই সংগ্রাম, পাকিস্তানি শোষণ বঞ্চনার বিরুদ্ধে যে আগ্রাসন, তার বিরুদ্ধে ধীরে ধীরে এদেশের জনগণ, মুক্তিযুদ্ধের পক্ষের যারা রাজনৈতিক দলগুলো ছিল তাদের নেতৃত্বে
এই বাংলাদেশের জনগণ একটার পর একটা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা সেই একটা পর্যায়ে 7.5 কোটি বাঙালি একটা পর্যায়ে আসি এবং একটা পর্যায়ে যে যখন 70 সালে যে নির্বাচন হয় সেই নির্বাচনে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হওয়ার কথা, কিন্তু পাকিস্তানিরা আমাদেরকে ক্ষমতা না দেওয়ার প্রেক্ষিতে 25শে মার্চ কালো রাত্রিতে যে অপারেশন সার্চলাইট নামে যে গণহত্যা বাংলাদেশে প্রতিষ্ঠিত করে, তারই প্রেক্ষিতে এদেশের মানুষ তখন ঐক্যবদ্ধ হয়ে যায় এবং 27শে মার্চ যখন কালুঘাট বেতার কেন্দ্র থেকে জিয়াউর রহমান সকলকে ঐক্যবদ্ধভাবে স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানায়, তখন আমরা সকলেই মুক্তিযুদ্ধে আমরা অংশগ্রহণ করি। দীর্ঘ 9 মাস লড়াই সংগ্রাম করেছি আমরা এবং সেখানেও আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। আমেরিকার এজেন্ট ছিল মোস্তাক আহমেদ, সে সবসময় পাকিস্তানের বিরুদ্ধে যে আন্দোলনটা স্থগিত করার একটা প্রচেষ্টা সে লিপ্ত ছিল, কিন্তু তাজউদ্দিন আহমদের নেতৃত্বে যে প্রবাসী সরকার ছিল, তার নেতৃত্বে যে উপদেষ্টা মণ্ডলী ছিল, তাদের সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা মুক্তিযুদ্ধ যারা অংশগ্রহণ করেছিলাম এবং ভারতের যৌথ বাহিনীর উদ্যোগে আমরা 16ই ডিসেম্বর বিজয় অর্জন করি। বিজয় অর্জনের পর আমার যে আকাঙ্ক্ষা ছিল মুক্তিযুদ্ধের যে ইতিহাস সঠিকভাবে লিপিবদ্ধ হবে, আমাদের যে আকাঙ্ক্ষা ছিল একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠিত হবে। আজকে দুর্ভাগ্য যে আমাদের 55 বছরেও সেই বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠিত আমরা করতে ব্যর্থ হয়েছি। আমাদের বারবার যেসব সরকার আসছে, আজকে যে ভুয়া মুক্তিযোদ্ধার কথা আসছে, সেই মুক্তিযোদ্ধা কিন্তু তাদের আমলে পর্যায়ক্রমে তারা এই মুক্তিযুদ্ধগুলোকে তৈরি করেছে, নতুন মুক্তিযোদ্ধার সৃষ্টি করেছে। কিন্তু এখন একটা পর্যায়ে এসেছে সবার দাস প্রান্তে একটাই সিদ্ধান্ত যে প্রক্রিয়ার মধ্য দিয়ে জাম্মুকা বা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় তারা এই নির্বাচনী প্রক্রিয়া সেই সেন্ট্রাল থেকে শুরু করেছে, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাতে একটা সঠিক রিপোর্ট হাজির করে তারা একটা সঠিক তালিকা তৈরি করতে পারে। আবার যদি পূর্বের সরকারের মতো যদি আবার উপজেলাগুলোয় যাচাই বাছাই শুরু হয়, সেই যাচাই বাছাইগুলো আমরা অতীতে দেখেছি শুধু টাকার খেলা হয়, নতুন মুক্তিযোদ্ধা তৈরি হয়, কিন্তু প্রকৃত মুক্তিযোদ্ধা অনেক সময় বাদ পড়ে যায়। তাই আমরা চাই সেন্ট্রালি তারা সেইভাবে তথ্য ভিত্তিতে, আমাদের গোয়েন্দা বিভাগ আছে, এনএসআই সবাই আছে, তাদের মাধ্যমে রিপোর্ট সংগ্রহ করে তারা সেখানে সঠিকভাবে সেই সেন্ট্রালিভাবে তাদেরকে সেই প্রক্রিয়ার মধ্যে নিয়ে এসে যদি করা যায়, তাহলেই আদৌ সঠিক আমরা মুক্তিযোদ্ধার তালিকা আমরা নির্ণয় করতে পারবো। এবং আমরা আগামী দিনে মুক্তিযোদ্ধারা যারা আছে তাদেরকে যাদের অবস্থানে সুস্থভাবে আমরা তাদের কল্যাণ সাধন করতে পারি, এই আকাঙ্ক্ষা নিয়ে নতুন করে 5ই আগস্টের পর আবার মুক্তিযোদ্ধা কাউন্সিল বা জামুকা গঠিত হয়েছে। এই নেতৃত্বে আমরা এখন কেন্দ্রীয় কমান্ডে আমরা রয়েছি। আমরা চাইব, আমরা আরেকটা জিনিস হলো যে বিভিন্ন অনুষ্ঠানে শুনি যে জাতির শ্রেষ্ঠ সন্তান হিসাবে আপনাদেরকে সম্মানিত করা হয়, আজকেও আমরা দেখলাম। তো এই জায়গাটাতে প্রকৃত অর্থেই সমাজে আপনারা সেই সম্মানটা পাচ্ছেন কি না, নাকি এই বিষয়ে কোনো আক্ষেপ আছে নাকি? এটা অবশ্যই আছে, যেহেতু বাংলাদেশে এখন আমলা নির্ভর প্রশাসন বিরাজমান। এই আমলা নির্ভর প্রশাসন যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত এই অবসান হবে না। তার কারণ আমলারা মুখে এক কথা বলে কিন্তু বাস্তবে সে তার কাজের কোনো মিল থাকে না। তার কারণ যেখানে মুক্তিযুদ্ধকে সবচেয়ে বেশি সম্মান করার কথা, অথচ ওই প্রশাসনের দ্বার প্রান্তে যখন যাওয়া হয় মুক্তিযোদ্ধার কোনো কাজে, তখন ঘন্টার পর ঘন্টা প্রশাসনে বসে থাকতে হয়, তাদেরকে সময় দেওয়ার সুযোগ পায় না। কিন্তু ডায়াসে উঠে তারা সুন্দর সুন্দর কথা বলে, যেটা আমাদের 54 বছরের অভিজ্ঞতা। এই অভিজ্ঞতার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা জনপ্রশাসন যদি একবারে গণতান্ত্রিক করতে পারি, গণমানুষের প্রশাসন করতে পারি, তবেই কিন্তু আমরা পাবো আর কি, সুফল পাবো। এই সুফল যতক্ষণ পর্যন্ত আমলা প্রশাসন আছে, এরা মুখে যতই বলুক, এই প্রশাসন কোনোদিনই এইভাবে তাদের দায়িত্ব পালন করতে পারবে না। এবং দলবাজি এখনও আছে, 55 বছর ধরে খালি দলবাজির উপরই চলছে, এখনও বিরাজমান। এই প্রভাব থেকে আমাদের মুক্ত হয়ে বেরিয়ে আসতে হবে। এর জন্যে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া এবং সাংবাদিক ভাইয়েরা এদের তথ্য সত্যনিষ্ঠ তথ্য পরিবেশন করে এবং সমাজকে আরও জাগ্রত করে, যেভাবে আমরা 24 বছর ধরে আন্দোলন সংগ্রাম করে একটা পর্যায়ে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছিলাম, সেখানে মৌলবাদ সাংবাদিক শক্তিকে পরাজিত করেছিলাম। আজকে মৌলবাদী সাংবাদিক শক্তি এই বারবার আওয়ামী লীগ এবং বিএনপির ছত্রছায়া থেকে আজকে তারা এমন একটা পর্যায়ে আসছে যেটা আমাদের বুকের উপর চেপে বসেছে, যার জন্যে আজকে আমাদের জাতীয় সঙ্গীতকে অবমাননা করা হয়।
মুক্তিযুদ্ধের বাংলাদেশে যখন জাতীয় সঙ্গীতকে অবমাননা করা হয়, এর চেয়ে ধিক্কারজনক ঘটনা আর ঘটে না। যার জন্যে আমরা চাই সব সময় মৌলবাদী শক্তি যাতে কোনো বই প্রকাশ না করতে পারে। মৌলবাদী সাম্প্রদায়িক শক্তি যদি আসে তাহলে বাংলাদেশকে আরও পিছিয়ে দিবে। অতএব সাংবাদিক ভাইদের কাছে আমাদের নিবেদন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে এই বিষয়গুলোকে জনসমক্ষে নিয়ে আসার জন্য আমি আকুল আবেদন জানাচ্ছি একজন মুক্তিযোদ্ধা হিসেবে। সবাইকে ধন্যবাদ। যে আপনাকে অনেক ধন্যবাদ। আমরা শুনছিলাম দুজন বীর মুক্তিযোদ্ধার কথা শুনছিলাম। আমরা এইখানে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানানো হয়েছে। আর এই মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শুধু এই অনুষ্ঠানই না, সকাল থেকে শুরু হয়ে আজকে সারা দিনই বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় অনুষ্ঠান আছে। আমরা চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা অনুষ্ঠান, বিভিন্ন জায়গায় খেলাধুলার আয়োজন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে আয়োজন, রাজনৈতিক দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন, এই সব কিছু মিলিয়ে সারাদিনই মহান স্বাধীনতা দিবসের বীর মুক্তিযোদ্ধাদের, বীর শহীদদের সম্মাননা জানানোর যে কার্যক্রম, এটি আজকে সারাদিনই চলবে।